দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি মডেল ও অভিনেতা হেদায়েত নানুর কাছে। ভাইয়া, শুরুতে জানতে চাইবো যে সকালটা কিভাবে শুরু হয় সাধারণত? সকাল শুরু হয় ফজরের নামাজ পড়ে। আচ্ছা, তার মানে তো অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়। আমি অনেক সকালেই ঘুম থেকে উঠি। আর যেদিন কাজ থাকে সেদিন তো বেশ দৌড়ঝাঁপ থাকে, শুটিংয়ের জন্য প্রিপারেশন। আর ঘুমানো হয় না, ফজরের নামাজ পড়ার পর আর ঘুম নাই, তারপরে সবকিছু গোছগাছ করে তারপর তো শুটিংয়ের জন্য চলে যাওয়া। আর শুটিং যদি না থাকে তাহলে অন্যরকম। একটু জানতে চাইবো এই সময় ব্যস্ততা কেমন, মানে কাজ নিয়ে, অভিনয়ের ক্ষেত্রে যদি বলি। অভিনয়ের ক্ষেত্রে এখন আমার রানিং চলছে একটা সিরিয়াল, রূপনগর। এটা হচ্ছে লিটু শাখাওয়াতের লেখা, পরিচালনা করতেছে কায়সার আহমেদ। এটা একটা দীর্ঘ ধারাবাহিক হবে। আর ওইটা তো মানে এখন কত বা 30 পর্ব মতো অনেক হয়ে গেছে। আচ্ছা। আর সকাল আহমেদের একটা সিরিয়াল আছে, সর্দার বাড়ি বনাম বিশ্বাস বাড়ি, এরকম একটা মানে নাম। ওইটা আসবে খুব তাড়াতাড়ি। ওটার আমরা প্রায় 2টা লট শুটিং করছি। আচ্ছা। আর অনন্যই মনের একটা মানে সিরিয়াল, ওইটার হচ্ছে শুটিং প্রায় 2 লটের বেশি হয়েছে, কিন্তু অনেক যায়নি, সামনে। তার মানে বেশ কিছু ধারাবাহিকের সাথে আপনি যুক্ত আছেন। হ্যাঁ, এই ধারাবাহিকগুলো যেখানে প্রচার হচ্ছে মানে সবকটাই কি টেলিভিশন মিডিয়া নাকি ইউটিউব চ্যানেলের জন্য কাজ করা হচ্ছে আপনার? এগুলো সবই হচ্ছে টেলিভিশন মিডিয়ার। বাট আচ্ছা, সব তো ইউটিউবে যেতেই হয়, পরবর্তীতে যায় ইউটিউবে, কিন্তু আবার কিছু ইউটিউব চ্যানেল আছে না যেখানে অনেক নাটক প্রচারিত হচ্ছে। আপনার কি ইউটিউবের সাথে বা ওটিটি প্ল্যাটফর্মের সাথে কাজ করা হচ্ছে কিনা এখন? ওটিটির একটা মানে গল্প নিয়ে আমরা আসলে কাজ শুরু করছি অলরেডি। ওটিটির আসলে বর্তমান কিন্তু ওটিটির কাজও একটু কম, এটা মানে আপনি খেয়াল করছেন কিনা জানি না, একটু কিন্তু কম। তো ওই জায়গাতে একটা গল্প নিয়ে কাজ চলছে, তো আমাকে নিয়ে ইয়ে করার প্ল্যান। ওই গল্পের সাথে মানে গল্পের সঙ্গে আবার আমি নিজেও জড়িত, কারণ গল্পটা একরকম আমার কাছ থেকেই, মানে আমি ওদেরকে ইয়ে করছি, মানে আপনার কাছ থেকে গল্পের ইন্সপিরেশনটা এসেছে? হ্যাঁ, গল্পটা আমি আসলে ওদেরকে দেয়া, তো ওইটার আসলে গল্পের কাজ চলছে। এটা মানে শেষ হলে মানে আমরা এসে যাব, শুটে যাব, একটা প্ল্যান। যখন কোনো স্ক্রিপ্টের কাজ আপনার কাছে আসে তখন আসলে নির্বাচন প্রক্রিয়াটা কেমন থাকে? কি দেখে কোনো একটি স্ক্রিপ্ট সিলেক্ট করেন, কাজ করবেন কি করবেন না? স্ক্রিপ্ট পড়ার পরে গল্পটা বোঝা যায় যে এই গল্পটা আসলে এই টাইপের যাচ্ছে, বা এই গল্পটা এর উপরে বা এই ক্যারেক্টারের উপরে। তখন হয় কি আসলে গল্পটা যদি অনেক সময় হয় যে কোনো নারী কেন্দ্রিক একটা গল্প, অনেক সময় মানে হিরো কেন্দ্রিক গল্প, এই দুইটা জায়গা থেকে আমি যেহেতু আসলে আমি ইউটিউবে হিরোর কাজও করি, আবার হচ্ছে যে টিভি নাটকের কিন্তু আমি টিভি মিডিয়ায় যেটা কাজ করি সেটা মানে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেও কাজ করি, দুইটাই মানে আমি করি। তো ওইখান থেকে যখন স্ক্রিপ্ট সিলেক্টেড, তো প্রথম কাজটা করে হচ্ছে ডিরেক্টর। দেন হচ্ছে আমার কাছে যখন আসে তখন ওর ক্যারেক্টার পছন্দ হয় কিনা সেটার উপরে ডিপেন্ড করে, যে এই ক্যারেক্টারটা আমি করলে আসলে এইভাবে করতে পারবো, বা আমি এটা করতে পারবো না, বা হচ্ছে যে এটা মনে হয় আমি না করাটা উচিত। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি যেমনটি বলছিলেন যে ইউটিউবে হয়তো হিরোর ক্যারেক্টার করছেন, আবার টেলিভিশন নাটকগুলোতে সাইড ক্যারেক্টার বা পার্শ্ব চরিত্র যেটা সেই কাজগুলো করছেন, এটা একটু কন্ট্রাডিক্ট করে কিনা? করে, কিন্তু আসলে তো আমি তো অভিনেতা, অভিনয় করাটাই মূল কাজ, কারণ আমি ওই ক্যারেক্টারটাকেও ভালোবাসি, এই ক্যারেক্টারটাকেও ভালোবাসি। এখন পর্যন্ত যতগুলো কাজ করেছেন, যতগুলো চরিত্রের কাজ করেছেন, তার মধ্যে নিজের ভালো লাগার কিছু কাজ থাকে। কোনো আর্টিস্টেরই 100% স্যাটিসফ্যাকশন আসে না, কখনোই না, কিন্তু তারপরও কোনো একটা কাজে একটু বেশি আসে। সেই কাজগুলো কোনগুলোর কথা বলবেন? অনেক আগের কাজটা আতঙ্ক নাম, নাটকটার নাম হচ্ছে আতঙ্ক। এটা হচ্ছে রচনা এবং পরিচালনা করছিল আমার উস্তাদ অরণ্য আনোয়ার। আচ্ছা। আমি মানে আমার শুরু মোটামুটি ওনার হাত দিয়েই, বিশেষ করে টিভি নাটকের অভিনয়ের বিষয়টা, কারণ আমার টিভির সঙ্গে মানে মিডিয়া কেন্দ্রিক জড়িত আমি আসলে অনেক আগে থেকে। সেটা হচ্ছে যে আমি একসময় বিজ্ঞাপনের সঙ্গে জড়িত ছিলাম, বিজ্ঞাপনের হচ্ছে আমি আর্ট ডিরেকশনের কাজ করতাম, দেন অ্যাসিস্ট করছি, এবং সঙ্গে হচ্ছে ওখানে আমি আসলে অ্যাক্টিংটাও করতাম, কারণ আমার 2010-এ আমার ফার্স্ট বিজ্ঞাপন আসে, ওই বিজ্ঞাপন দিয়ে আসলে আমার কাজ শুরু। দেন হচ্ছে এটার সঙ্গে আমি জড়িত ছিলাম অনেকভাবেই। আচ্ছা। তো ওইখানে আতঙ্ক নাটকটা আসলে ওইটা করে আমার, ওইখানে কি চরিত্রে কাজ করেছিলেন আপনি? মানুষের আসলে দুইটা সত্তা থাকে, একটা হচ্ছে ভালো, একটা খারাপ। আমি আসলে আমার খারাপ সত্তাটা খুব বেশি কাজ করে, কিন্তু আমার ভালো সত্তা যেটা, সে আমাকে থামানোর চেষ্টা করে।
তো আমার ভালো সত্তার ওই কাজটা করে হচ্ছে যে মোশাররফ ভাই, মানে তার ইয়ে কম ছিল, স্কিন প্রেজেন্স একটু কম, বাট হচ্ছে সে আমার ভালো আমাকে থামানোর চেষ্টা করে যে মানে তাকে আমি ছাড়া কেউ দেখে না, মানে বিষয়টা নাটকের বিষয়টা হচ্ছে আমি ছাড়া তাকে কেউ দেখে না। সে আমাকে চেষ্টা করে যে বাবা তুই ভালো হ, কারণ মানুষের দুইটাই কিন্তু আসলেই কাজ করে। আমরা যখন খারাপ কাজ করি সেটাও কিন্তু আমার ভিতরে ফিল দেয়, বা আপনার ভিতরে প্রত্যেক মানুষেরই, আবার যখন ভালো কাজ করি সেটাও কিন্তু একটা মানে গুড ভাইব তৈরি করে। হ্যাঁ, তো ওই নাটকটা করে অনেক পরিশ্রম করতে হয়েছে আমার, মানে এক কথায় আমি প্রায় 16-17 ফিট উপর থেকে আমাকে লাফ দিতে হয়েছে। বাহ, তাহলে তো অনেক বড় চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, এবং আমার প্রায় 2.5 ঘন্টা ধরে পানিতে কাজ করতে হয়েছে। একটা পর্যায়ে এমন ছিল আমাকে মোশাররফ ভাই মেরে ফেলে, মানে আমি আমার ভালো সত্তাই লাস্টে আমাকে মেরে ফেলে, মানে ভালো সত্তার জয় হয়। হ্যাঁ, ভালো সত্তার জয় হয় এবং সে আমাকে মেরেই ফেলে, বিষয়টা দেখানো হয় এরকম। তো ওইটা হচ্ছে যে আমাকে এইখানে ধরে এভাবে পানির ভিতর যখন হচ্ছে চাপটা দেয় মোশাররফ ভাই, তার আমি 2 পায়ের মাঝে চলে যাই। আচ্ছা। এবং ভাই তখন হচ্ছে ভাইয়ের এক্সপ্রেশন কাটা হচ্ছে উপর থেকে ক্যামেরায়, পরে আমি ভাইয়ের এখানে হচ্ছে চাপ দেওয়ার পর হচ্ছে সে ছাড়ছে। মানে এই সিন করতে তো অনেক সময় লাগার, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগছিল আমাদের ওইটা করতে। এবং এখানে স্যাটিসফ্যাকশনটাও দারুণ ছিল না? হ্যাঁ, আমি যেমন হচ্ছে যে এটা ভুল করে যেমন লাগে, মোশাররফ ভাই আমাকে একটা চড় দেয়, চড় আমার এইখানটা আসলে মানে নড়ে যায় একটু। আচ্ছা, মানে জয়েন্টের প্রবলেম। হ্যাঁ, এবং যার কারণে আমি প্রায় ওই শুটিং এর সময় আমি কখনো কোনো কিছু খাইনি, মানে শক্ত তো দূরে কথা, আমি তরল জিনিস খেয়ে আমি ওই 2 দিন শুটিং করছি। দেন তারপরে এখনো আমি শক্ত জিনিস আমি খেতে একটু কষ্ট হয়। কি সুন্দর একটা গল্পের কথা বলছিলেন যে গল্পের মধ্য দিয়ে আসলে নাটক কি, নাটক এমন কিছু যেটা মেসেজ দেয়, সোশ্যাল মেসেজ দেয়, তাই না? এখনকার সময় যে গল্পগুলো বা এখনকার সময় যে নাটকগুলো আমরা দেখি, কি মনে করেন যে আমরা তো অনেকে বলতে শুনছি যে আসলে নাটকের যে কোয়ালিটি বা মান সেটা অনেকটা কমে গেছে, দেখার কোয়ালিটি কমে গেছে। নাটক আসলে ভালোটাই করতে চায় মানুষ, যারা ডিরেক্টর, যারা রাইটার, যারা অ্যাক্টর, মানে এই নাটক সংশ্লিষ্ট যারা, এবং সেটা হচ্ছে ইউটিউব কেন্দ্রিক হোক, আমার টিভি মিডিয়ার হোক, প্রত্যেকটি মানুষ আসলে তার ভালোটাই দিতে চায়। আমি যাকে দিচ্ছি সে আসলে কি দেখতে চাচ্ছে দর্শকের। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমি দর্শককে শ্রদ্ধা করে বলছি যে দর্শককে আমি ভালোবাসি, তাদের ভালোবাসায় আজকের আমি এখানে। তো কিন্তু দেখার মানসিকতায় একটু মানে চেঞ্জ আসছে, কারণ আমাদের সামনে অনেক কিছুই ঘটে, ভালো মন্দ দুইটাই। তো আমরা কেন জানি ভালোটাকে হুট করে বেশি নিয়ে নেই, খারাপটাকে এত বেশি নিয়ে নিই যে এটা হচ্ছে আসলে ভালোটা চোখে পড়ে না। কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোটাই করতে চায়। আপনি যেমনটা বলছিলেন 2010 সাল থেকে শুরু হলো ক্যারিয়ার, 2025 15টা বছর, সব থেকে চ্যালেঞ্জিং পার্ট কোনটা ছিল এতগুলো বছরের আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে? অ্যাক্টিংয়ের এখানেই আসলে চ্যালেঞ্জিং। ওইখানে মানে আমি যখন মিডিয়ার কাজটা শুরু করি তখন হচ্ছে আর্টিফিশিয়ালের কাজ শুরু করি, অ্যাস্ট করি, ওইখানে চ্যালেঞ্জ খুব একটা আমি পাই নাই, কিন্তু অ্যাক্টিং করতে এসে মনে হয়েছে ব্যাপক চ্যালেঞ্জিং এর জায়গা। আপনার ছোটবেলায় আসলে কি হবার স্বপ্ন ছিল? অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল। আসলেই? মানে একদম পুরো দস্তুর আপনি অভিনেতাই হতে চাইছেন? আমি অভিনেতাই হতে চাইছি। তখন আসলে একটাই তো আমার দেখার মতো জায়গা ছিল বিটিভি, তো সেখানে দেখে আমার মনে হতো আমি আসলে অভিনেতা হব, আমি অভিনয় করব, আমি হিরো হব বা পার্শ্ব চরিত্র এইগুলো তো তখন বুঝতাম না। মানে হ্যাঁ, অ্যাজ এ সালমান শাহ তার ভালো লাগার জায়গা, বা হচ্ছে অন্য হিরো তাদের জাহিদ ভাইয়ের কাজ দেখে, বা মানে আজুল হাকিম ভাই তারা যখন হিরো মানে বিটিভির কাজ দেখতাম তখন হতে হ্যাঁ আমি অভিনেতা হব, আমাকে টিভিতে দেখা যাবে বা আমি কাজ করব, এইটা আমার মনে হতো। তার থেকে বেশি কিছু না। দেন যখন আমি খুব ছোট, ক্লাস 5 থেকে আমি থিয়েটারের সাথে জড়িত। আচ্ছা, আমার এলাকার একটা থিয়েটার। ঢাকায় কবে আসলেন বা ঢাকায় এসে মঞ্চের সাথে কিভাবে যুক্ততা হলো বা কোন মঞ্চ নাটকে যোগ দিলেন? প্রথম কাজ শুরু করি হচ্ছে মামুনুর রশিদ স্যারের সঙ্গে, তার অ্যাসিস্ট করি 2008-এ। তখন আমি অনার্স পড়ি। আচ্ছা, তখন চলে আসছি স্যারের সঙ্গে, এসে তার একটা সিরিয়ালের আমি অ্যাসিস্ট করি, কারণ আমার আসলে ঢাকা মিডিয়ায় আসতে হবে, এটা হচ্ছে টার্গেট, একটা গেটওয়ে দরকার। হ্যাঁ। তারপর আমি ওনার সাথে কাজ করতে করতে আমি মিরপুরের একটা থিয়েটারের সাথে কাজ শুরু করি, অভয়ের সঙ্গে কাজ শুরু করি। তো ওই কাজ করতে করতে আমি আবার মাস্টার্স কমপ্লিট করতে গেলাম। মাস্টার্স পরীক্ষা দিয়ে আসার পর আমি বিজ্ঞাপনের সাথে আবার কাজ শুরু করি। দেন হচ্ছে থিয়েটার প্র্যাকটিসটা চলতে থাকে।
যেহেতু আপনি বলছিলেন যে চতুর্থ বর্ষে আপনি চলে আসলেন, লেখাপড়াটা কি শেষ করতে পেরেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? আমি আমার টিচাররা আমাদেরকে খুব ভালোবাসতো। আচ্ছা, আমি বলে আসছিলাম যে আমি এই একটা চান্স পেয়েছি, এখন কি করব। তখন স্যার বললো যে ঠিক আছে তুমি এটা করতে পারো। আমি পুরো অনার্সের ভর্তির পরে আমি চলে আসি, কিন্তু আমি ক্লাস করি নাই, পড়াশোনাটা আমার মতো করে আমি করছি। অনার্স পরীক্ষা দেওয়ার পর মাস্টার্সে যখন ভর্তি হলাম তখন হচ্ছে আমি পুরাটা মাস্টার্স আমি কখনো ক্লাস করি নাই। কিন্তু আমার শোর আগে যখন ডিপার্টমেন্টের শো হতো, মানে আমার পরীক্ষা দিতে হতো, পরীক্ষার হচ্ছে 1 মাস আগে আমি একদম ফুলফিলভাবে রাজশাহী চলে যাই, তখন ক্লাস করি এবং হচ্ছে পরীক্ষা দিই। আচ্ছা, আমি মাস্টার্স কমপ্লিট করা অ্যাক্টিং এর উপরে মাস্টার্স করছি। আচ্ছা। এই যে লেখাপড়া করা এবং লেখাপড়ার বিষয় নিয়েই আসলে মূলত কাজ করছেন, এটা ভীষণ আনন্দদায়ক আমার কাছে মনে হয়, যে কোনো কিছু জেনে বুঝে তারপর কাজটা করা। তো আপনি এখন যখন কাজ করেন, ডিরেকশনের ব্যাপারটা আপনার মধ্যে কাজ করে কিনা, যে আমি এখন নিজেও অ্যাজ এ ডিরেক্টর কাজ করতে পারি, এই ভাবনাটা আসে কিনা? আমার এই ভাবনাটা আমার ভিতরে নাই। আমি ডিরেকশনটা আসলে ডিরেকশনের বিষয়টা কি, মানে আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা গল্প। আমরা যখন একটা নাটক নিই বা হচ্ছে থিয়েটার করি বা হচ্ছে টিভি নাটক করি, যেটাই করি, আমি এজ এ আর্টিস্ট হিসেবে ওই নাটকের একটা পার্ট। সেটা হিরো একটা পার্ট, হিরোইন একটা পার্ট, মা বাবা সবাই একটা পার্ট। পুরো গল্পটা কিন্তু একজনের উপর নির্ভরশীল ডিরেক্টর, সে টোটাল। আমি টোটালটা নিতে পারতাম না, নিতে পারি না। কোন কারণে? আমার যে ক্যারেক্টার পছন্দ হয় আমি ওর উপরে ইমফেসিস দিয়ে ফেলি। আচ্ছা, যে এই ক্যারেক্টারটা অ্যাজ এ অ্যাক্টর হিসেবে আমার যেটা প্রবলেম হয়, যে আমি ওই ক্যারেক্টারের উপরে সবসময় চরিত্রের ভেতরে থাকা, ওইটার উপর আমি ইমফেসিস দেওয়ার কারণে অন্যদিকে আমার হারায় যায় তখন। তারপরও মানে এইটা হচ্ছে আমার একটা প্রবলেম, সেটা থিয়েটার থেকেই হতো। কারণ আমার 3rd ইয়ারে যখন হচ্ছে আমরা পড়ি, তখন আমাদের প্রত্যেকের হচ্ছে 15 মিনিটের একটা ডিরেকশন দিতে হয়। তো আমি আমার সেট লাইটিং সব করছি। আচ্ছা, খুবই মানে ওইটা ভালো হয়েছে। হ্যাঁ কিন্তু অবশ্যই। অ্যাক্টিং যারা করছে, আমার ওই সময় আমি ডিরেকশন দিয়ে, যেহেতু আমি অ্যাক্টিং করতে পারবো না, আমার অন্য ডিপার্টমেন্টের ছোট ভাই বোনেরা ওরা কাজ করবে। আমি পরে একটা সময় যে বললাম স্যার আমি তো আসলে প্রবলেম হচ্ছে আমার। স্যার বললো কি? বললাম যে আমি ওই ক্যারেক্টারটা আমার ভালো হচ্ছে, বাদ বাকি ক্যারেক্টার বুঝতে পারতেছি না। তো এটা আমার টিচার আমাকে ধরায় দেয় যে আসলে তুই তো ওই ক্যারেক্টারটা তুই করতে চাস, তোর ভিতরে ওই ক্যারেক্টারটা কাজ করতেছে, যার কারণে এটা। কিন্তু এজ এ ডিরেক্টর হিসেবে তো এটা হইতে হবে না। ডিরেক্টর হচ্ছে টোটালটা, সব চরিত্রের ভেতরেই থাকতে হবে, সব তাকে চরিত্রটাই তার। আর যখন মানে অন্যরা যখন অ্যাক্টিং করে, তারও তো একটা পার্ট, এই প্রত্যেকটি পার্ট এক জায়গায় করার দায়িত্ব হচ্ছে ডিরেক্টরের। তো ওইটা একটু চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়, যে সবকিছু সামনের দিনগুলো নিয়ে কি চিন্তা করছেন? অ্যাক্টিংটাই আসলে করতে চান, হ্যাঁ। কিন্তু তারপরে কোনো প্ল্যাটফর্ম ভিত্তিক কাজ চিন্তা ভাবনা আছে কিনা, যে সিনেমা বা ওটিটি এগুলোর মধ্যে আটকে থাকতে চাই, বা কিছু একটা করতে চাই যেটা একটু অন্যরকম হবে? আমি ফিল্মে কাজ করছি, কিন্তু আমার ফিল্ম অলরেডি মানে 2-3 বছর হয়ে গেল। পদ্মাপুরন নামে একটা ফিল্মে কাজ করি। আচ্ছা, ওর পরে আসলে আমি ওরকম ক্যারেক্টার পাই নাই। গল্প এবং চরিত্র এই দুটো কম্বিনেশন আসলে আমি এটা পাই নাই। পাওয়াটা খুব আমাদের এখানে হচ্ছে আসলে সারা বিশ্বে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের গল্প হয় মানে একটা বেসিস, সেটা হচ্ছে হিরো অথবা হিরোইন। হ্যাঁ, আমরা আসলে পর্দায় যেমন দেখি যে খুব সুন্দর করে আসে কোন একটি চরিত্র, তার নিজের মতন করে প্লে করে এবং চলে যায়, কিন্তু আসলে এই যে ব্যাকগ্রাউন্ডের কথাগুলো শুনলে তখন বোঝা যায় যে আসলে কাজগুলো কতটা কঠিন, কত সংগ্রামের মধ্যে দিয়ে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তৈরি হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি, সবকিছু মিলিয়ে আগামী দিনগুলো যেন সুন্দর যায় সেই প্রত্যাশা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, ভালোবাসা নিবেন, ভালোবাসা দিবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, 18 বছর বয়সে আমরা যেসব কুসংস্কার সংগ্রহ করি তাই আসলে কাণ্ডজ্ঞান। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।